আজকের এই কাহিনী খুবই রোমাঞ্চকর একটি কাহিনী। এই কাহিনী যেমন আপনাদের জীবনে অনুপ্রেরণা দেবে, তেমনি এই কাহিনীর দ্বারা আপনারা জীবনে অনেক বড় একটি শিক্ষাও পাবেন। তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক। একটি ছোট গ্রামে এক পরিবার বাস করত। পরিবারে মা, বাবা আর তাদের একটি মাত্র কন্যা ছিল। মেয়েটি পড়াশোনায় খুব ভালো ছিল। সে ভাবত বড় হয়ে সে কিছু হবে এবং নিজের বাবা মার মুখ উজ্জ্বল করবে। সে সমাজের জন্য কিছু করতে চাইছিল। সমাজে যেসব ভুল ভ্রান্তি ছড়িয়ে রয়েছে সেগুলোকে ঠিক করার জন্য সে একটা ইউনিক পদ্ধতি অবলম্বন করতে চাইছিল। এই চিন্তাধারা মনে নিয়েই সে আইপিএসের জন্য পড়াশোনা শুরু করলো। কয়েক বছর কঠোর পরিশ্রম করার পর তার আইপিএসে চয়নও হলো। আইপিএসে চয়ন হওয়ার পর সে ট্রেনিং করলো এবং ট্রেনিং সম্পন্ন হওয়ার পর সে নিজের বাড়িতে ফিরে আসলো। বন্ধুরা, মেয়েটির নাম ছিল আরতি। সে যখন ট্রেনিং কমপ্লিট করার পর বাড়িতে আসলো, তার বাবা মা তাকে বলতে লাগলো, দেখ মা আরতি, তুই এখন একজন আইপিএস অফিসার হয়ে গেছিস, তোর ট্রেনিংও কমপ্লিট হয়ে গেছে, আমরা চাই এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিতে। তখনই আরতি বলতে লাগলো, বাবা আমি তোমার কথা অবশ্যই শুনবো, এমনকি তোমার পছন্দ মতো ছেলেকেই আমি বিয়ে করব। কিন্তু দেখো বাবা, বিয়ের আগে আমি কয়েক বছর চাকরি করতে চাই। দেখো আমি এত বছর বাড়িতে ছিলাম, বাড়িতে থেকেই পড়াশোনা করেছি, আমি শুধু পুঁথিগত জ্ঞান অর্জন করেছি, কিন্তু সমাজের ব্যাপারে আমার কিন্তু কোনো নলেজ নেই। আমি সমাজের মানুষকে চিনতে চাই। এতদিন আমি বাড়িতে থেকেই পড়াশোনা করেছি, আমার সমাজের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। বাবা আমি এটা জানতে চাই সমাজে কেমন ধরনের মানুষ বাস করে, সমাজে কেমন ধরনের ঘটনা ঘটে, আর এই সমস্ত ঘটনার মোকাবিলা করতে গেলে আমাদেরই বা কি করা উচিত, এই সমস্ত বিষয়ে আমার জানতে হবে। এখনো পর্যন্ত ৩-৪ বছর অবধি তো আমাকে এই সমস্ত কিছু পর্যবেক্ষণই করতে হবে, তারপর আমি নিজের বিয়ের কথা ভাববো। তখনই আরতির বাবা বলতে লাগলো, দেখ মা, তুই এখন বড় হয়েছিস, তুই এখন একজন আইপিএস অফিসার হয়েছিস, তুই অবশ্যই নিজের ভালোটা বুঝিস, তাই আমার তোকে এই ব্যাপারে কিছুই বলার নেই। দেখ তুই যেমনটা ভালো মনে করিস তেমনটাই কর। বাবা মার সঙ্গে কিছুদিন সময় কাটানোর পর আরতি নিজের কাজে ফিরল। এবার তার প্রথম পোস্টিং ছিল। আরতি যখন নিজের কোয়ার্টারে পৌঁছলো, সেখান থেকে সে নিজের সমস্ত জিনিসপত্র রেখে নিজের সরকারি গাড়ি করে সে নিজের অফিসের দিকে রওনা দিল। কিন্তু সে অফিসে যাওয়ার পথে হঠাৎ করে তার ড্রাইভারকে বলতে লাগলো, দেখো তুমি আমাকে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দাও। ড্রাইভার যখন আরতির মুখে কথা শুনলো তখন সে খুব অবাক হয়ে গেল। সে বলতে লাগলো, কিন্তু ম্যাডাম এখানে আপনি কোথায় দাঁড়াবেন? তখনই আরতি বলল, দেখো তোমার এত কিছু জানার প্রয়োজন নেই, তুমি শুধু এতটুকু করো, আমাকে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দাও, তারপর আমি বুঝবো আমার কি করতে হবে। আরতির কথা মতো গাড়ির ড্রাইভার তাকে একটি ফাঁকা রাস্তায় দাঁড় করালো। তখনই আরতি তার ড্রাইভারকে বলতে লাগলো, দেখো তুমি কিন্তু অফিসে গিয়ে কাউকে জানাবে না যে আমি এখানে চলে এসেছি এবং আমি আজকে অফিসে জয়েন করতে চলেছি। তুমি চুপচাপ এখান থেকে ফিরে যাও। তোমাকে যদি কেউ কিছু বলে তুমি বলবে ম্যাডামের শরীর ভালো না, আজকে তিনি জয়েন করবেন না, তিনি কালকে থেকে অফিসে আসবেন। ড্রাইভার আরতির কথা মতোই কাজ করলো এবং সেখান থেকে গাড়িটি নিয়ে চলে গেল। আরতি সেখান থেকে একটি পার্লারে পৌঁছলো এবং পার্লারে পৌঁছে সে নিজের সমস্ত ড্রেস একটি ব্যাগের মধ্যে ভরলো আর একটি ছেঁড়া ফাটা জামা কাপড় পরে মাথার চুল উল্টোপাল্টা করে এক ভিখারিনীর মতো সাজ করে নিল। তারপর সে ওই ঝোলাটি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আরতি হাঁটতে হাঁটতে একটি পুলিশ স্টেশনের সামনে চলে আসলো। সেখানে এসে সে পুলিশ স্টেশনের বাইরেই চুপচাপ বসে পড়ল। পুলিশ স্টেশনের বাইরে কিছু কনস্টেবল দাঁড়িয়েছিল। তারা যখন আরতিকে সেখানে বসতে দেখলো তারা বলতে লাগলো, এই তুই এখানে কি করতে বসেছিস, যা এখান থেকে দূরে সরে গিয়ে বস। তখনই আরতি বলল, দেখুন সাহেব, আমি কোনো ক্ষতি করব না আপনাদের, আমি শুধু এখানে চুপচাপ বসে থাকব, আর এছাড়াও আমি তো আপনাদের কোনো বিরক্তও করছি না, তাহলে আপনারা শুধু কেন আমাকে এরকমভাবে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছেন? তখন কনস্টেবলরা বলতে লাগলো, এটা পুলিশ থানা, এর আশেপাশে তুই থাকতে পারবি না, যা এখান থেকে সরে গিয়ে বস। আরতি আর কনস্টেবলের মধ্যে এই বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখনই কয়েকজন ব্যক্তি সেখানে উপস্থিত হলো। পুলিশ স্টেশনের বাইরেই কয়েকজন ব্যক্তি নিজেদের মধ্যেই খুব চিৎকার চেঁচামেচি করছিল
এদিকে আরতি যখন দেখলো সেখানে অনেক ভিড় জমে গেছে, তখন সেই কনস্টেবলদেরকে জিজ্ঞেস করতে লাগলো, সাহেব এখানে কি হয়েছে, এত ভিড় কেন? তখনই কনস্টেবলরা আরতিকে বলতে লাগলো, কাল রাত্রে একটি মেয়ের রেপ হয়েছে, যে কারণে মেয়ের বাড়ির আর ছেলের বাড়ির লোকেরা এখানে উপস্থিত হয়েছে। কিন্তু যে ছেলেটি মেয়েটিকে রেপ করেছে সে একটি ধনী পরিবারের সন্তান। কেসটা একটু পেঁচালো। এদিকে আরতি কনস্টেবলদের মুখে যখন এ কথা শুনলো তখন সে খুব অবাক হয়ে গেল। সে চুপচাপ কনস্টেবলদের চোখ এড়িয়ে থানার ভিতর প্রবেশ করলো। এদিকে থানার ভিতর প্রবেশ করার পর থানার ভেতরেরই একটি বেঞ্চে চুপচাপ গিয়ে বসে পড়লো। যখন দারোগা তাকে দেখলো তখন বলতে লাগলো, এ কি, তুমি এখানে কি করছো? তুমি এখানে বসতে পারবে না, যাও এখান থেকে বেরিয়ে যাও। তখনই আরতি দারোগাকে বলতে লাগলো, দেখুন দারোগা বাবু, আমি আপনাকে কোনো বিরক্ত করব না। আমি অনেকক্ষণ রোদে হেঁটে হেঁটে এখানে এসেছি, তাই ভাবলাম এখানে একটু চুপচাপ বসে থাকি। আমি আপনাদের কোনো অসুবিধা করব না, আমি এক কোণে চুপচাপ বসে থাকবো, একটু বিশ্রাম নিয়েই আমি এখান থেকে চলে যাব। এমনটা বলে আরতি সেই বেঞ্চের মধ্যেই চুপচাপ বসে থাকলো এবং সেই সমস্ত দৃশ্য লক্ষ্য করতে লাগলো। এদিকে কিছুক্ষণের মধ্যেই থানার ভিতর সেই মেয়েটি এবং তার পরিবারের লোকেরা চলে আসলো আর ছেলেটির বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো। তখনই থানার দারোগা বলতে লাগলো, দেখুন এই কেসটা খুবই সঙ্গীন, আপনি যাদের সম্বন্ধে অভিযোগ করছেন তারা খুবই অর্থশালী। তখনই মেয়েটির বাড়ির লোক বলতে লাগলো, দেখুন স্যার, আমরা অসহায়, আমরা দরিদ্র, কিন্তু আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কোথায় যাব বলুন? তখনই থানার দারোগা মেয়ের বাবাকে বলতে লাগলেন, দেখুন এই ঘটনা যদি কোর্ট অবধি পৌঁছায় তাহলে কিন্তু অনেক দিন কোর্টের চক্কর কাটতে হবে, তাই ভালো হবে ঘটনাটা এখানেই সালটে নিন। এদিকে আরতি কোনায় বসে এই সমস্ত দৃশ্য চুপচাপ দেখছিল। কিছুক্ষণের মধ্যে ছেলের বাড়ির লোকও সেখানে চলে আসলো এবং সেখানে এসে তারা মেয়ের বাবাকে মোটা টাকা দিতে চাইল, কিন্তু মেয়ের বাবা সেই টাকা নিতে রাজি ছিল না। তিনি বলতে লাগলেন, আমার ন্যায় চাই, আমি ন্যায়ের জন্য এখানে এসেছি, আমি এখানে টাকা নিতে আসিনি। আপনার ছেলে আমার মেয়ের সঙ্গে যা করেছে তার জন্যে আমি ন্যায় চাই। তখনই মেয়ের বাবা দারোগাকে বলতে লাগলেন, দেখুন সাহেব, আমরা গরিব মানুষ, আমাদের আপনাকে টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু তা বলে কি আমরা ন্যায় পাবো না? কিন্তু দারোগা তাদের কোনো কথাই শুনতে রাজি ছিল না। মেয়েটির বাবা বারবার সেখানে দাঁড়িয়ে নিজের মেয়ের জন্য ন্যায় চাইছিল। এদিকে মেয়েটির বাবা এবং দারোগা আর ছেলেটির বাবা মার মধ্যে যে কথাবার্তা হচ্ছিল, আরতি সেখানে বসে বসে সেই সমস্ত কিছু দেখছিল। সে ভাবতে লাগলো, এখন সময় এসেছে আমার পরিচয় সবার কাছে দেখানোর। এতক্ষণ সে সেখানে দাঁড়িয়ে সমস্ত কিছুই পর্যবেক্ষণ করছিল, কিন্তু এখন সে আর চুপ করে বসে থাকতে পারছিল না, কারণ সে একজন সৎ এবং ন্যায়পরায়ণ আইপিএস অফিসার। তখনই সেই দারোগা মেয়ের বাবাকে বলতে লাগলো, দেখো তোমরা এখন বাড়িতে যাও, আমি আগে এই ব্যাপারটা পুরোপুরি বুঝে নিই, আগে ভালো করে ইনভেস্টিগেশন করি, তারপর আমি তোমাদেরকে আবার এখানে ডেকে নেব। তখনই মেয়েটির বাবা বলতে লাগলো, স্যার আমরা আপনার ভরসাতেই থাকবো, আমরা শুধুমাত্র নিজের মেয়ের জন্য ন্যায় চাই। তখনই দারোগা বলতে লাগলো, ঠিক আছে, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমি সব সামলে নেব। এদিকে মেয়েটির বাবা মা যখন সেখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল তখনই আরতি তাদেরকে ডেকে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে, আমাকে পরিষ্কার করে সমস্ত কিছু জানান। তখনই মেয়েটির বাবা আরতির দিকে তাকিয়ে রেগে মেগে বলতে লাগলো, কি আবার হবে, আমার মেয়ের রেপ হয়েছে, এছাড়াও আমাদের ব্যাপার আমরা বুঝে নেব, তুমি শুধু শুধু এর ভিতরে কেন পড়ছো? তুমি যা করতে এসছো তাই করো, অন্যের ব্যাপারে এত নাক গলাতে হবে না তোমাকে। বন্ধুরা, সেই গরিব পরিবার এটা জানতো না যে ওই ভিখারি আসলে একজন আইপিএস অফিসার। এদিকে সেই থানাতেও কেউ এটা জানতো না যে আরতি আসলে সেই থানাতেই নতুন অধিকারী হিসেবে নিযুক্ত হয়েছিল। তখনই আরতি সেই দরিদ্র পরিবারকে বলতে লাগলো, দেখুন আপনি আমাকে সমস্ত কিছু বলতে পারেন, আমি আপনাদের সাহায্য করতে চাই। এদিকে যখন সেই দরিদ্র পরিবারের লোকেরা দেখলো যে আরতি যে একটি ভিখারির ভেষে দাঁড়িয়েছিল সে খুব ভালোভাবে বাংলা ভাষায় স্পষ্ট কথা বলছে এবং সে মাঝে মধ্যে ইংরেজিতেও কথা বলছে, এটা জানার পর তারা খুব অবাক হয়ে গেল। তারা ভাবতে লাগলো, একজন ভিখারি কিভাবে এত সুন্দর ইংলিশ বলছে। এদিকে থানায় থাকা সমস্ত ব্যক্তিরাও এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছিল। তখনই একজন কনস্টেবল আরতির সামনে এসে বলতে লাগলো, তুমি কে?
সত্যি করে বলো তোমার আসল পরিচয় কি? আরতি যখন কনস্টেবলের মুখে একথা শুনল তখন সে নিজের সমস্ত চেহারার পরিবর্তন করলো। তারপর আরতি সেই মেয়েটির বাবা এবং সেই মেয়েটিকে সঠিক ন্যায় দিল। এদিকে থানায় থাকা প্রত্যেকটি ব্যক্তি যেন স্তব্ধ হয়ে গেছিল। তারা এটা বুঝতে পারছিল না যে এটা কিভাবে হয়ে গেল। কিন্তু আরতি এটা সুনিশ্চিত করলো যে প্রত্যেকটি দোষী যেন তাদের দোষের শাস্তি পায়। এই ঘটনার পর আরতির চারদিকে চর্চা ছড়িয়ে পড়ল। এলাকার প্রত্যেকটি ব্যক্তি আরতিকে নিয়ে অনেক গর্ব অনুভব করতে লাগলো। তারা তার প্রশংসায় পঞ্চমুখ হলো। সবাই একটা কথাই বলছিল কিভাবে একজন আইপিএস অধিকারী ভিখারির ভেষ ধারণ করে থানায় প্রবেশ করলো এবং অপরাধ হওয়ার থেকে আটকালো। কিভাবে তিনি ওই গরিব পরিবারকে ন্যায় দিলেন। বন্ধুরা, ধর্ম কেবল পুজো অর্চনা পর্যন্ত সীমিত নয়। ধর্ম কর্তব্য পালন করার একটা পথ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যারা ধর্মের রক্ষা করে ধর্ম তাদের রক্ষা করে। আজকের দিনে ধর্মের অর্থ হলো নিজের কর্তব্য এবং নিজের দায়িত্বকে নিষ্ঠা সহকারে পালন করা। এমন কর্তব্যপরায়ণ অধিকারীরা যারা গরিব নিপীড়িত ব্যক্তির সাহায্যের জন্য এগিয়ে আসেন তারাই হলেন সমাজের আসল রক্ষক। তাদের দায়িত্ব শুধুমাত্র অপরাধীদের ধরা পর্যন্ত সীমাবদ্ধ নয়। তাদের দায়িত্ব হলো তারা যেন এটা সুনিশ্চিত করতে পারে যে ন্যায় যেন দরিদ্র নিপীড়িত ব্যক্তিদের কাছে পৌঁছতে পারে। বন্ধুরা, এই কাহিনীটি কাউকে ব্যথিত করার জন্য তৈরি করা হয়নি অথবা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কাহিনীটি বলা হচ্ছে না। এই কাহিনীটি রচনার উদ্দেশ্য হলো আপনাদের সকলকে জাগ্রত করা এবং সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দেওয়া যে আমাদের সমাজটা যদি এমন হয় তাহলে আমরা সকলেই সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। আশা করব আমার প্রিয় দর্শকেরা এই কাহিনীর অন্তর্নিহিত ভাব অর্থ আপনারা বুঝতে পারবেন। এই কাহিনীতে কাউকে ছোট করা হয়নি অথবা কারোর প্রতি কোনো বিরূপ মনোভাব পোষণ করা হয়নি। এই কাহিনীর দ্বারা শুধু এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একজন সৎ এবং ন্যায়পরায়ণ অফিসার চাইলে অনেক কিছু করতে পারেন। পুলিশ আমাদের রক্ষক। আমরা বিপদে পড়লে তার কাছে ছুটে যাই, তার কাছে সাহায্যের জন্য আর্জি জানাই, আর তারা আমাদের সাহায্য করে আমাদেরকে অনেক বিপদ থেকে রক্ষা করেন। তাদের এই কর্তব্যপরায়ণতা এবং তাদের এই নিষ্ঠার জন্য আমি সর্বদাই নতমস্তক। আমরা সমাজে আরতির মতো এমনই অফিসারদেরকে চাই যারা আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে এবং আমাদের বাঁচার নতুন আশা দেখাবে। বন্ধুরা, আজকের কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। হ্যালো বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখেও জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।